আমাদের আজকের ক্লাস নিউক্লিয়ার সেফটি বা অ্যাটমিক সেফটি। তো নিউক্লিয়ার সেফটি বা অ্যাটমিক সেফটি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিউক্লিয়ার কেমিস্ট্রিতে, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গাও বটে। তো নিউক্লিয়ার সেফটি একটা নিউক্লিয়ার প্রজেক্টের জন্য, অর্থাৎ আমরা যখন একটা নিউক্লিয়ার প্রজেক্ট করবো, সেটা হতে পারে নিউক্লিয়ার চুল্লি বা নিউক্লিয়ার রিয়েক্টর, যা তোমরা যাই মনে করো, প্রথমে কিন্তু আমার এই জায়গাটা একটা নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হয়। কারণ এই নিউক্লিয়ার সংক্রান্ত যে কোনো বিষয় সামান্য এদিক ওদিক হলে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে। একটা উদাহরণ দেওয়া যায়, 1986 সালের 24শে এপ্রিল ইউক্রেন, পুরাতন সোভিয়েত ইউনিয়ন, বর্তমান ইউক্রেন, চেরনোবিল একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়, যেখানে প্রায় 2000 মানুষ তাৎক্ষণিকভাবে মারা যায়। আর সঙ্গে সঙ্গে চারিদিকের বাতাসে, মাটিতে এর তেজস্ক্রিয়ত দূষণ ছড়িয়ে পড়ে এবং যার পরিণতি এখন পর্যন্ত মানুষ বয়ে চলছে এবং আগামী কয়েক দশক ধরে এর পরিণতি মানুষ ভোগ করবে, অর্থাৎ খারাপ পরিণতি। এই দুর্ঘটনার পরে পোল্যান্ড সরকার সমস্ত সমস্ত দুধ, গরুর দুধ এবং দুগ্ধ জাতীয় যে কোনো খাবার নিষিদ্ধ ঘোষণা করে এবং এই জায়গাটা ইউক্রেনের পাশাপাশি অন্যান্য দেশগুলো কিন্তু একই কাজ করে। এখন পর্যন্ত কিন্তু যে সমস্ত শিশু জন্ম নিচ্ছে, তার অনেক শিশুই কিন্তু মারাত্মক ব্যাধি নিয়ে, বিশেষ করে বিকলাঙ্গ অবস্থা জন্ম নিচ্ছে। সো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বা পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে যে সমস্ত তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়, এগুলো নিরাপত্তার জন্য আমাদের কিছু কিছু প্রিকশন নিতে হবে। সেই প্রিকশন গুলো নিয়ে আজকে আমাদের ক্লাস। এবং আমাদের ক্লাসে আজকে দুইটা ভাগে আমরা আমাদের চ্যাপ্টারটা দুইটা ভাগে ভাগ করছি। প্রথম অংশটা হচ্ছে যে আমরা তেজস্ক্রিয় বর্জ্য নিয়ে কথা বলবো, আর দ্বিতীয় হচ্ছে এর প্রভাব নিয়ে কথা বলবো। দেখো, আমরা চেরনোবিলে কথা বললাম। এখন আমরা যদি ধরো আমরা যদি একটা পারমাণবিক চুল্লি তৈরি করতে চাই, আমাদের মধ্যে খোলা মাটিতে পারমাণবিক চুল্লি কিন্তু তৈরি করা যাবে না, বা পারমাণবিক যে কোনো রিঅ্যাক্টর তৈরি করা যাবে না। একেবারে মাটির অনেক নিচে কিন্তু রিঅ্যাক্টর তৈরি করতে হয় এবং সেটা চারিপাশে কংক্রিটের কয়েকটা স্তর বিশিষ্ট কংক্রিটের আবরণ দিয়ে সেই রিঅ্যাক্টর গুলো রাখা হয়, যাতে বিস্ফোরণ ঘটলেও এটা যেন বায়ুতে ছড়িয়ে না পড়ে। দেখো, আমরা যেমন যেটা একটু আগে বলছিলাম যে পোল্যান্ডের কথা, সিজিয়াম তেজস্ক্রিয় পদার্থ এবং স্ট্রোনশিয়াম তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়েছে। তো তেজস্ক্রিয়তা তো বুঝতেই পারছে কতটা ভয়াবহ। আমাদের দেশেও প্রায় 20-25 বছর আগে একটা দুধ আমদানি, গুঁড়ো দুধ আমদানি, যেখানে তেজস্ক্রিয়তা আমরা কিন্তু সেখানে পেয়েছিলাম। এগুলো মূলত ডেনমার্ক থেকে আমদানি করা হয়েছিল। ডেনমার্ক কিন্তু ইউক্রেনের কাছাকাছি কোনো একটা জায়গা। তারা বুঝতেই পারছে যে ডেনমার্ক থেকে আমদানি করা সেই দুধের মধ্যে যথেষ্ট কত দূর পর্যন্ত তেজস্ক্রিয়তা ছড়িয়ে
তো আমরা এখন তেজস্ক্রিয়তা বর্জ্য আমাদের দেশের কথা আমি বলি। আমাদের দেশে যে পারমাণবিক উপগ্রহের বিশেষ করে ঈশ্বর দিয়ে রূপপুরে যে পারমাণবিক চুল্লি, আসলে আমরা এই পারমাণবিক চুল্লি হচ্ছে একটা দিক, আবার কেউ পারমাণবিক বোমা বানায়, সেটা আরেকটা দিক। এবং এই যে পারমাণবিক এই নিষ্ক্রিয় পদার্থ, এই যে রিঅ্যাক্টর গুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। এই থেকে বিভিন্ন দেশ কিন্তু আমরা পারমাণবিক বিদ্যুৎ দিকে আমরা ধাবিত হচ্ছে, অর্থাৎ পারমাণবিক রিঅ্যাক্টর দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করে থাকি। আমাদের দেশে কিন্তু মূলত টার্গেট এটা। তো আমাদের দেশের জন্য এই পারমাণবিক চুল্লিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নবায়নযোগ্য যে সমস্ত জ্বালানি, নবায়নযোগ্য, এর মধ্যে কিন্তু এই পারমাণবিক চুল্লিটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশে যে সমস্ত জ্বালানি আমরা বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করি, এর মধ্যে কিন্তু গ্যাস কিন্তু অলমোস্ট শেষের দিকে, তেল আমদানি করতে হবে। সুতরাং এগুলো নির্ভরশীল হলে আমরা কিন্তু মারাত্মক সংকটের সম্মুখীন হব। যে কারণে আমাদের বর্তমান সদাশয় সরকার এই পারমাণবিক চুল্লি বা এই পারমাণবিক এই প্রজেক্টের উপর আমরা ধাবিত হচ্ছি, এবং যেটা নিরাপত্তার দিকটাই কিন্তু সর্বপ্রথম আমাদের সরকার চিন্তা ভাবনা করে রেখেছে, এবং তাদের সঙ্গে যে সোভিয়েত ইউনিয়নের বা বর্তমান রাশিয়ার যে কোম্পানির সঙ্গে বা রাশিয়ার সঙ্গে যে চুক্তি, তার মধ্যে কিন্তু এই নিরাপত্তার দিকটা কিন্তু প্রথমেই আলোচনা করা হচ্ছে, যে এই যে এখান থেকে যে তেজস্ক্রিয় বর্জ্যগুলি বেরিয়ে আসবে বা নির্গত হবে, সেটা আমরা কি করব। আর প্রতি বছর যে সমস্ত তেজস্ক্রিয় বর্জ্য বের হয়, তার ভর যদি আমি সাধারণভাবে চিন্তা করি 1200 মেট্রিক টন, যা কিন্তু একটা দোতলা বাসের সমান, দোতলা বাসের ভরের সমান। আপনারা বুঝতেই পারছেন যে প্রতি বছর এই যে উচ্চমাত্রা বর্জ্য, এগুলো যদি ঠিক মতো আমরা ব্যবহার না করতে পারি, ঠিক মতো যদি নিরাপত্তা আমরা না দিতে পারি, তাহলে কিন্তু আমাদের পৃথিবী একটা মারাত্মক ঝুঁকির যে কারণে আমাদের নিরাপত্তাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এবার আসলে আমি যদি তেজস্ক্রিয় যে বর্জ্যগুলি আছে, যেটা নিয়ে আমি কথা বলছি, তেজস্ক্রিয় বর্জ্য নিয়ে আমরা যদি কথা বলি, তেজস্ক্রিয় বর্জ্য যে IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এটাকে ৩টা ভাগ করছে, এবং ৩টা ভাগে আছে নিচু মানের বর্জ্য, একটা হচ্ছে মধ্যম মানের বর্জ্য, একটা হচ্ছে উঁচু মানের বর্জ্য। তো এইটা আমাদের যে নিচু মানের বর্জ্য, এটা কিন্তু সাধারণত উৎসগুলো কি, কারণ ৩টা ভাগে ভাগ করছে, উৎস আর বর্জ্য প্রকৃত ব্যবস্থাপনা। তো এই যে উৎসগুলো কিন্তু সাধারণত সরি হাসপাতাল বা শিল্প কলকারখানা থেকে এগুলো আমরা নির্গত করি। হাসপাতালে কিন্তু বিভিন্ন ট্রিটমেন্টে, বিভিন্ন ডায়াগনস্টিক যে সমস্ত জায়গাগুলো আছে আমাদের, সেখানে কিন্তু সেখান থেকে এই তেজস্ক্রিয় পদার্থ নির্গত হতে পারে। আবার নিউক্লিয়ার যে জ্বালানির চক্র, সেখান থেকে এটা নির্গত হতে পারে। আর এই বর্জ্যের প্রকৃতিটা কি, এটা হচ্ছে যেমন ধরো কাগজ, যন্ত্রপাতি, ন্যাকড়া, ছাঁকনি, এগুলো কিন্তু খুব অল্প সময় স্বল্প আয়ু বিশিষ্ট এই তেজস্ক্রিয়তা, এবং এই দর্শান্ত গ্যাসীয় বা বায়বীয় অবস্থা হতে পারে। এবং এই যে এগুলো কিন্তু এইখান থেকে বর্জ্যগুলো সরাসরি কিন্তু বায়ুতে এসে মিশে যায়। তো এগুলো, এই বর্জ্যগুলি আমরা যদি এখন এটাকে ব্যবস্থাপনাটা কিভাবে, এই ব্যবস্থাপনা কিন্তু আমরা সরাসরি মাটির অনেক গভীরে যদি পুঁতে ফেলি, যেহেতু এটার অর্ধায়ুকাল অনেক কম, মাটির নিচে পুঁতে ফেললে এটা মোটামুটি আহ এটা
আয়ু শেষ হবে এবং আমরা একটা ব্যবস্থা আপনার এটা সরাসরি কিন্তু আরেকটা কাজ করা যায় যে এটাকে যদি আমরা যদি আকার যদি অনেক বড় হয়, আমি এটাকে বশীভূত করে তারপরে আয়তন যদি কমিয়ে ফেলতে পারি, সেটাও কিন্তু আমার ব্যবস্থাপনার মধ্যে একটা পড়ে এবং এটাকে আমরা ৪ টা ভাগে ভাগ করি। যেমন ক্লাস A, ক্লাস B, ক্লাস C এবং ক্লাস D। তাহলে আমি নিচু মানের বর্জ্যগুলো দেখলাম যে কোন এর উৎসগুলো কি, কি, এর প্রকৃতিগুলো কি, কি এবং এর ব্যবস্থাপনাটা আমরা কিভাবে। তো এইবার আসো আমি যদি মধ্যমানের বর্জ্যগুলো বলি, তো মধ্যমানের বর্জ্যের উৎসগুলো হচ্ছে আমার রেজিন এবং রাসায়নিক বর্জ্য। আর এর প্রকারভেদ কিন্তু আমরা এটা সরাসরি ২ টা ভাগে ভাগ করি। যেমন ধরো এই ধরনের বর্জ্য সাধারণত স্বল্পস্থায়ী তেজস্ক্রিয় পদার্থ বেশি থাকে। আর এগুলো আ এই বর্জ্যের সময় কঠিন এবং কাদার নাই। কঠিন হয় বা স্লারি বা যেগুলো কাদা, কাদা সেরকম অবস্থা আমরা পেয়ে থাকি। আর এগুলো সাধারণত একটা বিকিরণ নিরোধক ঘরে এগুলো জমিয়ে রাখা। এই ধরনের বর্জ্যগুলো আ আ সাধারণত আলফা বিকিরণ যেগুলো আলফা দীর্ঘায়ু অর্থাৎ লম্বা সময় ধরে যে আলফা কণা বিকিরণ করছে, আলফা কণা বিকিরণকারী পদার্থ এবং এগুলো কিন্তু মাটির অনেক গভীরে যদি জমিয়ে না রাখি, তাহলে কিন্তু এগুলো ভয়াবহ একটা বিপদ ঘটিয়ে ফেলতে পারে। আর আরেকটা হলো উচ্চ মানের বর্জ্য। উচ্চ মানের যে ৩ নাম্বার যেটা উচ্চ মানের বর্জ্য, এটা কিন্তু সাধারণত পারমাণবিক চুল্লি থেকে নির্গত হয় এবং পারমাণবিক চুল্লি সাধারণত অত্যন্ত উত্তপ্ত অবস্থায় থাকে এবং 95% বর্জ্যই কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদনের সময় ব্যবহার করি এবং আমরা আগেই বলছি যে প্রতি বছর পারমাণবিক চুল্লি থেকে যে বর্জ্যটা বেরিয়ে আসে সেটার পরিমাণ কিন্তু ১২০০ মেট্রিক টন এবং যেটা আমরা আগেই বলছি যে দোতলা বাসের ঘরের সমান। তো দেখো ৩ ধরনের বর্জ্য দেখলাম। একটা হচ্ছে নিম্নমানের, একটা মধ্যম মানের, একটা হচ্ছে উঁচু মান। এবং এই চেরনোবিলে যে ঘটনাটা বললাম, এই চেরনোবিলের ঘটনাটা আমরা একটু পরে আসতেছি। তাহলে এই যে বর্জ্যগুলি বিশেষ করে ৩ নাম্বার উঁচু মানের বর্জ্য যেটায় কিন্তু আমরা এই যে রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু সেই উঁচু মানের এবং আমরা আ যেটা জানি সেটা হচ্ছে যে আমাদের এখানে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে পৃথিবীর সবচাইতে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে যে কারণে আমরা কিছুটা আশান্বিত হতে পারি যে আমাদের দেশে এই পারমাণবিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম। এখন ধরো কোনো দুর্ঘটনা ঘটেই যায়, তখন আমরা কি করব? বা এর নিরাপত্তা ব্যবস্থাটা আমরা কিভাবে আমরা কি করব? কিভাবে নিব? এর নিরাপত্তা ব্যবস্থা আগেই বলছি যে এখান থেকে যে মাটির অনেক গভীরে এটা করা হয়, কয়েক স্তরের কংক্রিটের যে আবরণ সেটা দেওয়া হয় এবং কোনো কারণ দুর্ঘটনা ঘটে যেটা কোনো মাটির উপরে চলে আসতে না পারে তারও অনেক প্রিকশন এখানে নেওয়া থাকবে এবং এটাকে ঠান্ডা হচ্ছে প্রচন্ড উত্তপ্ত আছে প্রায় ২০০০ থেকে ২৫০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত কিন্তু তাপমাত্রা এবং যে বর্জ্যগুলি সেগুলোর তাপমাত্রা আপনার ২০০০ থেকে ২৫০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সুতরাং একটা উচ্চ তাপমাত্রা যেকোনো জিনিস ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে পারে। আল্টিমেট ফলাফল হচ্ছে যে এই যে প্রচন্ড তাপমাত্রা এটাকে যেন কমিয়ে ফেলতে পারে এজন্য কিন্তু এটা কুলিং যে ইনস্ট্রুমেন্ট সেটাও কিন্তু একটা অত্যন্ত শক্তিশালী কুলিং ইনস্ট্রুমেন্ট এখানে লাগানো হয় যাতে আমরা দুর্ঘটনা ঘটলে সেটা যেন মুহূর্তের মধ্যে তাপমাত্রা নিউট্রালাইজ বা প্রশমিত করে ফেলা যায়। তো এবার আসো আমরা যে চেরনোবিল দুর্ঘটনা যেটা আমরা কথা বলছিলাম, চেরনোবিল দুর্ঘটনা কিন্তু আসলে এটা আমরা আগেই বলছি যে ১৯৮৬ সালের ২৬ এপ্রিল যে ঘটনাটা ঘটে সেটাই চেরনোবিল দুর্ঘটনা এবং এটার প্রভাবটা কি? প্রভাবটা কিন্তু এই প্রভাব নিয়ে কথা বলে আজকের মতো আমাদের পড়া শেষ করব। তো আমরা আগামী দিন দেশ দূষণ নিয়ে কথা বলবো। চেরনোবিল দুর্ঘটনা কিন্তু ১ নম্বর হচ্ছে মানুষের আ আমরা এখানে ৩ টা ভাগে ভাগ করতে পারি চেরনোবিল দুর্ঘটনায়।
না, ২ টা ভাগে ভাগ করব। সেটা হচ্ছে যে মানুষের আর্থসামাজিক পরিবেশের উপর প্রভাব। এর মধ্যে দেখো ব্যাপক অগ্নিকাণ্ড হয় এবং ব্যাপক অগ্নিকাণ্ডের ফলে তোমার কিন্তু আ চারিদিকে যে পরিমাণ আগুন ধরে যায়, এই আগুন ধরে যাওয়ার পর এই আগুনটাকে নিভাইতে কিন্তু প্রায় ১০ দিন সময় লাগছে এবং এই আগুনের যে প্রচন্ড তাপমাত্রাতে অনেক মানুষ ঝলসে মারা যায় এবং তোমরা হিরোশিমা নাগাসাকির ১৯৪৫ সালের ৬ই আগস্ট ৯ই আগস্ট যে ঘটনা ঘটে যেখানে দেখো মুহূর্তের মধ্যে যে প্রচন্ড আগুন, সেই আগুনের মতোই কিন্তু চেরনোবিলের সেই আগুন বা তাপমাত্রা উৎপন্ন হয় ফলে এখানে অনেক সময় ধরে এখানে জ্বলতে থাকে। যেটা বলছে জীবন এবং স্বাস্থ্যহানি। দেখো আমরা যেটা বলছিলাম যে এখানে আয়োডিন 131, সিজিয়াম 137 এই যে দেশগুলো বিকিরণ ঘটছে, এই বিকিরণের ফলে সরাসরি প্রথমেই ৩১ জন মানুষ প্রাণহানি ঘটে এবং বিদ্যুৎ কেন্দ্রের যে ২০৯ জন কর্মী গুরুতর অসুস্থ এবং ১০ কোটি মানুষকে ওখান থেকে সরিয়ে ফেলতে হয়। তো তারপরে তোমার এখানে আয়ের উপর প্রভাব, যেখানে অনেক কৃষক আছে যারা আসলে সরাসরি যদি এখান থেকে রিপ্লেস করা হচ্ছে, তারা যেখানে শুধু জীবিকা নির্বাহ করতো কৃষি জমির উপরে, তারা সেখান থেকে তাদের বাস্তুচ্যুত করা হয়েছে। তারপর শ্রমিককে বিভিন্ন কলকারখানা থেকে নিরাপদ আশা নিয়ে যাওয়া হচ্ছে, ফলে মানুষের কিন্তু আয়ের উপর একটা বিশাল প্রভাব পড়ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পারমাণবিক শক্তি, এই শক্তির উপরে কিন্তু মানুষের আস্থা হানি করছে। কারণ আমরা বিশ্বাস করতাম যখন দুর্ঘটনা ঘটলো আমাদের উপরে তেমন কোনো প্রভাব পড়বে না, কিন্তু আসলে দেখা গেল যে এখানে কিছু অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটে। যাও, এটা কিন্তু আমরা আসলে বেসিক্যালি একটা জিনিস শিক্ষা নিচ্ছি, যদি দুর্ঘটনা ঘটে তার প্রিকশন গুলো কি কি নিতে হবে। দুর্ঘটনা ঘটতেই পারে, তবে দুর্ঘটনা ঘটার জন্য যে সমস্ত দুর্ঘটনা ঘটে সেদিকে যেমন নজর দিতে পারি, সেক্ষেত্রে আমরা যদি তার যদি না ঘটে সেই ব্যবস্থাগুলোতে আমরা মানে সেখানে যথাযথ প্রয়োগ করতে পারি, তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকখানি কমে যায়। আর যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে যেন দুর্ঘটনা সেটার জন্য ওই ওই সংশ্লিষ্ট এলাকাটা যদি থাকে, বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, চারিদিকে ছড়িয়ে না পড়ে, সেজন্য কিন্তু এখন যথাযথ বিভিন্ন পারমাণবিক বিদ্যুৎ প্রকার সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারপরে আসো রাজনৈতিক অস্থিরতা, এবং রাজনৈতিক অস্থিরতা তো আছেই, যে এখানে এটার কারণে চেরনোবিল এটার কারণে বিভিন্ন দেশ, এই সোভিয়েত ইউনিয়ন তার আশেপাশের দেশগুলো থেকে বিভিন্ন ধরনের আহ আহ তোমার যার যার নিজের দেশের মানুষের স্বাস্থ্যহানি ঘটে। এখানে বিভিন্ন দেশ সোভিয়েত ইউনিয়নের উপর বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করার ফলে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। এবার আসলে প্রাকৃতিক পরিবেশের উপরে আমার এটা প্রভাব, যেমন বায়ু দূষণ সরাসরি তোমার টেস্ট রয়েছে কিন্তু দাহ্য গ্যাস, ধোঁয়া, উত্তপ্ত বায়ুমণ্ডল, আমাদের উত্তপ্ত যে গ্যাসগুলো এটা বায়ুমণ্ডল প্রচন্ড ভাবে দূষিত করে। তারপরে ভূমি দূষণ, মানে আমার একটু আগে বললাম কৃষি জমি বা বায়ু দূষণ, সরাসরি কিন্তু যখন বায়ুতে এই সমস্ত দেশগুলো পদার্থ মিশে যায়, এটা বুঝতেই পারছো যে এটা মানুষের শরীরে সরাসরি যদি এখানে ঢুকে, তাহলে এখানে বিভিন্ন ধরনের ক্যান্সার, যেমন লিউকেমিয়া, অস্থির ক্যান্সার, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে উদ্ভিদ এবং প্রাণী দেহে এর দূষণ, যে উদ্ভিদ দেহে যে দূষণ সেটা হচ্ছে এর মধ্যে যেটা একটু আগেই বললাম যে গরুর মধ্যে পোল্যান্ড সরকার বা যে ইউক্রেন বা আশেপাশের দেশগুলো, ডেনমার্ক, এখানে কিন্তু আয়োডিন ওয়ান সরি আয়োডিন 131 30 কিলো মূল্য এখানে পাওয়া যাচ্ছে। তারপরে রাসায়নিক বিকিরণ তো আছেই, সমস্ত আহ এই যেটা একটু আগে বললাম যে বুলগেরিয়া, অস্ট্রিয়া, গ্রিস, সুইজারল্যান্ড, এই সমস্ত দেশের মধ্যে তেজস্ক্রিয় রশ্মির
যে বিকিরণ চেরনোবিলে ওই সময় দেশে ছড়িয়ে পড়ে ডেনমার্ক, সুইডেন এই সমস্ত জায়গায়। আমাদের এরপরে আলোচনাটা হচ্ছে যে চেরনোবিল হতে মানুষের আসলে কি শিক্ষাটা নিলাম। কয়েকটা বিষয় কিন্তু আমাদের সাবধান করে দিয়েছে, সেটা হচ্ছে যে পারমাণবিক শক্তি পরিবেশের সাথে বন্ধু ভাবাপন্ন নয়। ২ নম্বর হচ্ছে ভবিষ্যতে আরো দুর্ঘটনা ঘটার আশঙ্কা, আর উন্নয়নশীল দেশগুলো বিপদ। এখন আমরা কিন্তু জানি যে আমাদের যেটা শুরুতেই বললাম যে নবায়নযোগ্য জ্বালানি যখন শেষের দিকে, আমরা কিন্তু বর্তমান সভ্যতা বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত চিন্তা করা যায়। এখন যদি আমরা সেই জিনিসটা চিন্তা না করতে পারি, তাহলে আমাদের কিন্তু সম্পূর্ণভাবে বিদ্যুতের উপর যেহেতু আমরা নির্ভরশীল হয়ে যাচ্ছি বা আমাদের হতে হবে, কারণ বিভিন্ন রকমের কলকারখানা, শিল্প বা আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুতের ব্যবহার তো বুঝতেই পারছো, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো সেখানে যখন আমার গ্যাস, কয়লা, তেল এই সমস্ত নবায়ন অযোগ্য জ্বালানি যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের আল্টিমেটলি নির্ভর করতে হবে পারমাণবিক বিদ্যুৎ চুল্লির উপর। আর পারমাণবিক চুল্লি কিন্তু আমরা জানি অনেক অল্প খরচে অনেক বেশি বিদ্যুৎ উৎপন্ন করা যায়। আর যে কারণে এখন পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু পারমাণবিক বিদ্যুৎ এই চুল্লির উপরেই কিন্তু আমরা নির্ভরশীল হয়ে যাচ্ছি, বা আমরা পারমাণবিক এই যে চুল্লির উপরেই কিন্তু আমরা এটা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করার দিকে ঝুঁকে যাচ্ছি, এবং আলটিমেট সেটাই তো আমাদের করতে হবে, কারণ এটা কিন্তু নবায়নযোগ্য জ্বালানি। তো যে কারণে এই থেকে আমাদের যে সমস্ত শিক্ষাগুলো আমরা নিলাম, যে এই যে বন্ধু ভাবাপন্ন নয়, এটা তো যেটা প্রথমে বললাম দেশকে রশ্মি এবং দেশকে রশ্মি এটার কারণে আহ আমাদের পরিবেশটাকে মারাত্মকভাবে দূষণ ঘটাচ্ছে, যে বর্জ্য এবং এর জ্বালানি এগুলো, এবং যদি আরো দুর্ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা থাকে। যেমন তো আরেকটা যদি উদাহরণ দেওয়া যায়, জাপানে যে সুনামি হলো, জাপানের সমুদ্র তীরবর্তী যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে প্রচন্ড রকমের সুনামি আঘাত করছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেখানে কিন্তু যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল বলে সুনামি কিন্তু পারমাণবিক সেই চুল্লি বা বিদ্যুৎ কেন্দ্রকে আঘাত করলে বিকিরণ কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েনি। তাহলে এ থেকে আমরা আরেকটা শিক্ষা নিচ্ছি যে যতই বলো যে দুর্ঘটনা তো ঘটবেই, ঘটার সম্ভাবনা থাকে। একটা যেকোনো একটা শিল্প কলকারখানায় দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু দুর্ঘটনা ঘটার পরে যেন তার মানুষের ক্ষতি যথাসম্ভব কমিয়ে রাখা যায়, তার চিন্তাটা সবার আগে মাথায় রাখতে হবে। যে কারণে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে যেহেতু তখন আমরা নির্ভরশীল হয়ে যাব ধীরে ধীরে। বর্তমানে তো এখনো তো আমরা অতটা নির্ভরশীল না, কিন্তু আমাদের আলটিমেটলি নির্ভরশীল করতে হবে, হতে হবে। এখন নির্ভরশীলতা কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের যেন যখনই আমরা এটা তৈরি করব, তখন যেন আমাদের দুর্ঘটনা ঘটলেও যেন আমরা বিপদে না পড়ি, সেই দিকটা যেন আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা আগামী দিন নেক্সট ক্লাসে আমরা দেশীয় দূষণ, দেশ দূষণের উৎস, এর প্রাকৃতিক কারণ, মনুষ্য সৃষ্ট কারণ, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। তবে আজকে যেটা বললাম তার যদি আমি সারমর্মটা যদি একটুখানি বলি, যে কোনো একটা দেশে আমরা যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, শুধু না, আমি সেটা তো আমার দেশের কথা বলছি, আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আমরা তো আর বোমা বানাবো না। এখন কিন্তু খেয়াল করুন যে এই পারমাণবিক বিদ্যুৎ বা এই যে অ্যাটমিক বোমা, যেটা জাপানে আমরা একটু আগে বললাম 6ই আগস্ট 9ই আগস্ট যে লিটল বয় প্যাকম্যান নামে যে দুটো বোমা ফালানো, তার চেয়ে হাজার গুণ শক্তিশালী কিন্তু হাইড্রোজেন বোমা, যেটাকে আমরা নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশনের মাধ্যমে তৈরি করি, এবং সেটা কিন্তু
আরো ভয়াবহ তোমার বোমা। এই সমস্ত বোমাগুলি, যেমন যদি আমি অতি সাম্প্রতিককালের একটা কথা বলি, আহ মানে এখনো যেটা ঘটতেছে, এই মুহূর্তেও যেটা ঘটতেছে, সেটা হচ্ছে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে একটা এলাকা নাগোর্নো-কারাবাখ। এই নাগোর্নো-কারাবাখ নিয়ে একটা দ্বন্দ্ব, এবং যার ফলে দুই দেশের মধ্যে যে সীমান্ত যুদ্ধ শুরু হয়েছে, এই সীমান্ত যুদ্ধ শুরু হওয়ার কারণে আহ যেমন তুরস্ক আজারবাইজানকে সমর্থন দিচ্ছে, আর রাশিয়া আর্মেনিয়াকে সমর্থন দিচ্ছে, এবং যে কারণে আর্মেনিয়া কিন্তু বলার সাহস পাচ্ছে যে যে কোনো মুহূর্তে সে আজারবাইজানের উপরে সে পারমাণবিক বোমা ফেলবে বা পারমাণবিক আক্রমণ। কতটা ভয়াবহ আজকালকার দিনে, কতটা ভয়াবহ হুমকি যেটা প্রতি মুহূর্তে আমরা আশঙ্কা করতেছি। ইন্ডিয়া পাকিস্তানেও কিন্তু যে দ্বন্দ্ব মাঝে মাঝে বোঝা যায়, ইন্ডিয়া চীন, এটা আমাদের যেহেতু ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, সুতরাং আমরা বুঝতেই পারছি যে আমাদের জন্য কিন্তু একটা বিশাল হুমকি। তো এই যে পারমাণবিক যদি কোনো কারণে যুদ্ধ লেগে যায়, আমাদের পৃথিবী নামক এই যে ছোট্ট গ্রহটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তো এটা আশা করবো যেন না ঘটে। আর যেটা নিয়ে মূলত আমরা ফোরকাস্ট করতেছি, যেটা মূলত আমরা যেদিকে দৃষ্টিপাত করতেছি, সেটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা কিছু 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 মেডিকেল ট্রিটমেন্ট আছে, যেগুলো আমরা পারমাণবিক আইসোটোপের উপর নির্ভর করি। এই আইসোটোপের উপরে যেমন ধরো কেমোথেরাপি, রেডিওথেরাপি বা বিভিন্ন রকমের যে ডায়াগনস্টিক ট্রিটমেন্ট, এগুলো কিন্তু এখান থেকেও কিন্তু, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, যে নিম্নমানের যে উৎসগুলি বর্জ্য, এটা কিন্তু আমরা এই হাসপাতাল থেকে পেতে, কিন্তু যেহেতু হাসপাতাল আমাদের দেশের মতো একটা তৃতীয় বিশ্বের দেশ, অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশ, যেখানে আমরা এই হাসপাতাল থেকে যে সমস্ত বর্জ্যগুলি নির্গত হয়, এগুলো যেন আমাদের খুব বেশি ক্ষতি না করতে পারে। কারণ এখনো কিন্তু আমরা এই আসলে বর্জ্য ব্যবস্থাপনা কিন্তু আমাদের খুব ভালো ধারণা এখন পর্যন্ত আমাদের মধ্যে গড়ে ওঠেনি, সচেতনতাটা গড়ে ওঠেনি, সতর্কতাও আমরা কিন্তু নেই না। ফলাফল হচ্ছে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ বা উন্নয়নশীল দেশে কিন্তু এই ঝুঁকিটা কিন্তু অত্যন্ত মারাত্মক। যে কারণে আমাদের সবাইকে সতর্ক হতে হবে, সচেতন থাকতে হবে, বিশেষ করে হাসপাতালের থেকে যে সমস্ত বর্জ্যগুলি বেরিয়ে আসে। কারণ আমাদের দেশে কিন্তু আসলে এই যে বর্জ্যগুলি মূলত এখন আমরা এই ২ টা জায়গা থেকে আমরা আমরা মূলত পেয়ে থাকি, বা বলা যায় ৩ টা জায়গা। একটা হচ্ছে হাসপাতাল, একটা হচ্ছে বিভিন্ন ধরনের গবেষণাগার। গবেষণা যদিও অত্যন্ত আমাদের খুব লিমিটেড, সুতরাং সেখান থেকেও খুব অল্প পরিমাণে যদি বের হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা হচ্ছে নিউক্লিয়ার প্লান্ট বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পারমাণবিক যেহেতু এখন পর্যন্ত আমাদের গড়ে ওঠেনি, কিন্তু যেটা রানিং, এই রানিং হওয়ার কারণে আমাদের কিন্তু ওটা নিয়ে একটু পরে বলতেছি। আমরা যেটা হাসপাতাল দেখছিলাম, যে হাসপাতালের এই বর্জ্য ব্যবস্থাপনাগুলো আমাদের অন্যান্য দেশের মধ্যে কিন্তু এতটা সুন্দরভাবে এখন পর্যন্ত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। এই হাসপাতালের বর্জ্যগুলো কিন্তু এখনো যে বিভিন্ন খোলা জায়গায় ফেলা হচ্ছে, আর খোলা জায়গায় ফেলার কারণে কিন্তু তোমরা খেয়াল করবা, যে সমস্ত জায়গায় বর্জ্য ফেলা হয় তার আশেপাশে কিন্তু গাছপালা বিবর্ণ হয়ে যায়, ফল ধরে না, পাখি বাসে না। কিছু কিছু এই জিনিসগুলো থেকে আমরা বুঝতে পারি যে আসলে ওখানে খারাপ কিছু একটা আছে। খারাপ কি জিনিস, এটা কিন্তু আমরা জানি, সেটা কিন্তু একটা অংশ কিন্তু রেডিয়েশন, তেজস্ক্রিয় দূষণ, এবং আশেপাশে এলাকার মানুষজন কিন্তু
প্রায় অসুস্থ থাকে। এটা যদি আমরা একটু ভালো করে দেখি বা ভালো করে অবজার্ভ করি তাহলে কিন্তু এগুলো আমরা দেখব। তো এই কারণে হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনাটা আমাদের আরো সুন্দর করা প্রয়োজন এবং নিরাপদ করা প্রয়োজন। আর দ্বিতীয় হচ্ছে গবেষণাগার। এই গবেষণাগার থেকে যে সমস্ত সেখানে কিন্তু আমরা যে সমস্ত মৌল নিয়ে কাজ করি সেখানে কিন্তু আসলে গবেষণাগারগুলো যথেষ্ট প্রিকশন নিয়েই কাজ করে। ওখানে আমরা এত অল্প এত এই ট্রেস এলিমেন্টস নিয়ে কাজ করি যে কারণে এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আসলে নেই বললেই চলে। দুর্ঘটনার সম্ভাবনা খুবই কম। আর ৩ নাম্বার যেটা আমরা শুরু থেকে আলোচনা করে যাচ্ছি সেটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এবং আমরা যেখানে যেটার কথা বলছিলাম যে আপনার এই তোমার ঈশ্বরদী, পাবনার ঈশ্বরদীর যে রূপপুর, সেই রূপপুরের পারমাণবিক প্রকল্পে যে বিদ্যুৎ কেন্দ্র সেটা যথেষ্ট যথেষ্ট আমরা সেখানে নিরাপত্তার ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং আমাদের সদাশয় সরকার কিন্তু এই ব্যাপারে অত্যন্ত সজাগ এবং সচেতন। যে কোনো রকমে যেন এখানে দুর্ঘটনা না ঘটে এবং দুর্ঘটনা ঘটার জন্য যে সমস্ত জায়গাগুলো তারা চিহ্নিত করে সেই জায়গাগুলো যেন না ঘটে সেগুলো প্রিকশন অলমোস্ট নেওয়া হয়েছে এবং সবচাইতে ইম্পর্টেন্ট যে জায়গা সেটা হচ্ছে ওয়েস্টেজ, বর্জ্য। সে বর্জ্যগুলো আমরা আগেই বলছি যে উচ্চমানের যে বর্জ্য সেটা কিন্তু নিউক্লিয়ার প্লান্ট থেকে বের হয় এবং নিউক্লিয়ার প্লান্ট থেকে যে পরিমাণ বর্জ্য প্রতি বছর এবং এই যে এখান থেকে রেডিয়েশন হাজার বছর ধরে টিকে থাকে। এখান থেকে যে বর্জ্যগুলি রেডিয়েশন হাজার হাজার বছর টিকে থাকে। সুতরাং এই বর্জ্যগুলো কিন্তু অত্যন্ত নিরাপদভাবে যদি হ্যান্ডেল আমরা না করতে পারি তাহলে কিন্তু ভয়াবহ বিপদ হতে পারে। সে কারণে কিন্তু আমরা শুরুতে যেটা দেখছিলাম যে আমাদের এই বর্জ্যগুলো নিয়ে আমরা কি করব এবং সরকারের এক প্রকার চাপের ফলে রাশিয়ান সরকার বা যাদের সঙ্গে আমাদের এই যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চুক্তি হয়েছে তারা কিন্তু শেষ পর্যন্ত তারা নিজেদের দেশে এগুলো নিয়ে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। যে কারণে যখন নিয়ে যাবে তখন যেন তারা নিরাপত্তা সহকারে নিয়ে যায়। নিয়ে তারা কি করবে সেটা তাদের ব্যাপার। তবে এই যে উচ্চমানের পারমাণবিক বর্জ্য সেটা রিসাইক্লিং করে এবং বারবার যে রিসাইক্লিং করা যায় তাহলেও কিন্তু এটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমে যায়। তো যেহেতু আমরা আজকে যেটুকু আলোচনা করলাম, আগামী দিন কি করবো সেটাও আমরা বললাম। একটা কথা এখানে বলে রাখি যে 3rd ইয়ার নতুন আর 4th ইয়ার যে পুরাতন তোমাদের যেহেতু কোর্সটা একই, তো যে কারণে আহ আমরা আগামী দিন যে 7 তারিখ আমাদের যে ক্লাস আছে আজকে কিন্তু 3rd ইয়ারের ক্লাস নতুন। আর আগামী 7 তারিখ তো আমার 4th ইয়ারের যে পুরাতন কোর্স তাদের নিয়ে করে ক্যাম্প। সুতরাং আমার কিন্তু এই একটা ক্লাস 2 ব্যাচের। আর পরবর্তী 7 তারিখে আমি যেটা আলোচনা করব সেটা কিন্তু আমরা ওই 12:40 আমার ক্লাস। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা কিন্তু আরো অ্যাডভান্স করব এবং আগামী দিন আমরা এই অংশটা শেষ করব। আমি আসলে একেবারে শেষ চ্যাপ্টার থেকে কিন্তু আমরা আলোচনা শুরু করলাম। শেষ চ্যাপ্টারে আলোচনা শুরু করলাম এই কারণে যে আমাদের কিন্তু একটা প্রজেক্ট করব আমরা। একটা প্রজেক্ট করার পরে আমার আসলে এই শুরুতেই যদি আমি প্রিকশন গুলো যে আমরা না নিতে পারি, আমার সতর্কতা কি হবে এবং নিরাপত্তা ব্যবস্থাটা কি হবে? যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমার প্রজেক্ট ব্যর্থ হয়ে যাবে। সুতরাং সবার আগে আমার নিরাপত্তা এবং তারপরে কাজ এবং তারপরে ফল। সুতরাং আমার কিন্তু এই দিকটা আমি নিরাপত্তার লাস্ট চ্যাপ্টার থেকে আমি শুরু করছি। তো এখানে আরেকটা কথা একটুখানি বলে রাখা ভালো যে আসলে
আমরা এতক্ষণ তেজস্ক্রিয় অনেক কিছু বললাম। তাহলে একটা মৌল তেজস্ক্রিয় হয় কেন? এটা তো তোমরা জানো যে তেজস্ক্রিয় হয় কেন? এর উত্তরগুলো কিন্তু আমরা এই সেকেন্ড চ্যাপ্টার থেকে উত্তরগুলো আমরা খুঁজে নিব। তো এখানে একটা কথা একটুখানি বলে রাখি, এটা তোমরা জানো যে একটা মৌল তেজস্ক্রিয় হওয়ার পেছনে কারণ। এটা বলে আজকে আমাদের ক্লাস শেষ করব। আগামী দিন আমরা এই দূষণের এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তারপরে আমরা আবার ২ নম্বর চ্যাপ্টারে চলে যাব। ২ নম্বর চ্যাপ্টার থেকে আবার সামনে আগাবো। তো আমাদের একটা উদাহরণ আমি দিই। একটা সিম্পল উদাহরণ। ধরো এটা তোমরা জানো। এই জায়গাটায় নিউটন কিন্তু এখানে ৬টা, এখানে ৭টা নিউটন। তাহলে এই জায়গায় আমি যে নিউটন এবং প্রোটনের অনুপাতটা আমি চিন্তা করি 6:6, 6:7:6, এখানে 8:6, তার মানে কি এখানে 1:1, এখানে দেখো একের চেয়ে একটু বেশি, এখানে একের চেয়ে আরেকটু বেশি। তার মানে নিউটন এবং প্রোটনের অনুপাত যেটা আমি করলাম, এটা কিন্তু সামনে আলোচনা করব। নিউটন প্রোটনের অনুপাত যেটা আমরা করলাম, দেখো এই নিউটন প্রোটনের অনুপাত কিন্তু প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে নিউটন এবং প্রোটনের অনুপাত কিন্তু নির্দিষ্ট। এই নির্দিষ্ট হওয়ার কোনো ব্যত্যয় ঘটে, খেয়াল করো এখানে কিন্তু ব্যত্যয় ঘটছে। যখনই ব্যত্যয় ঘটবে তখনই বুঝে নিতে হবে there's something wrong। দেখো আমরা কিন্তু ক্যালসিয়াম পর্যন্ত মৌলগুলোর ক্ষেত্রে জানি 1:1 থাকবে, ২০ পর্যন্ত 1:1। এখানে 1:1 আছে, এখানে 1:1, এখানে 1:1, এখানে 1:1 নেই। কারণ 1:1 অর্থাৎ নির্দিষ্ট মানের থেকে যদি কোনো কারণে ব্যত্যয় ঘটে, আমি বলছি ক্যালসিয়াম তো 1:1, 1:1 এর চেয়ে ব্যত্যয় ঘটছে কিন্তু এটা এখানে দেখলাম। এরপরে ক্যালসিয়াম পরে কিন্তু 1:1 এর হয়তো অন হবে না, একটা নির্দিষ্ট একটা মান থাকবে। এর ব্যত্যয় ঘটলে ওই মৌলটা তেজস্ক্রিয়। সুতরাং নিষ্ক্রিয় হওয়ার কিন্তু এই একটা গুরুত্বপূর্ণ কারণ, এটা তোমরা জানো। আগে আমরা এই পড়াগুলো অবশ্য আমার সেকেন্ড চ্যাপ্টারের পড়া, তো আমরা ওখানে যে কথাগুলো আবার আসবে। কিন্তু আমরা এই যে যেহেতু নিরাপত্তা নিয়ে কথা বলতেছি, ৭ তারিখে আমরা আরো যখন আমি ফোর্থ ইয়ারের ক্লাসটা নিব, এই ফোর্থ ইয়ারের ক্লাসে আমার ওই একই কথাই আসবে, তবে যেহেতু আমি এই জিনিসগুলো রিপিট করবো না, আমরা পরবর্তী অংশে যাব। সুতরাং আমার আজকে আলোচনাটা আমরা এখানে শেষ করব। তোমাদের ৭ তারিখের ক্লাসের অ্যাটেন্ড করার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে